স্বাগত 1 ঘন্টার বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। কুষ্টিয়ার কাস্টমস মোড়ে গুলিতে 7 বছরের সন্তান সহ স্বামী স্ত্রী নিহত, হামলাকারী পুলিশের এএসআই সৌমেন আটক। বিগো লাইকির মাধ্যমে শত কোটি টাকা পাচারের অভিযোগে বিদেশি সহ গ্রেপ্তার 5, দৌরাত্ম্য বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি। এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিকল্প পদ্ধতিতে নেওয়ার চিন্তা, শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকার আহ্বান শিক্ষামন্ত্রী। চীনের উপহারের আরও 6 লাখ করোনার টিকা ঢাকায়, সঙ্গে এসেছে ভেন্টিলেটর, মাস্ক সহ আরও অনেক চিকিৎসা উপকরণ। করোনায় দেশে আরও 47 জনের মৃত্যু, নতুন রোগী 2436 জন, শনাক্তের হার 12.99%। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কুষ্টিয়ার কাস্টমস মোড়ে দিনে দুপুরে স্ত্রী, তার শিশু সন্তান ও প্রাক্তন স্বামীকে গুলি করে হত্যা করেছেন পুলিশ কর্মকর্তার স্বামী। গুলিবর্ষণের পর এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে এএসআই সৌমেন রায়কে আটক করে পুলিশ। পারিবারিক সম্পর্কের জটিলতায় এ হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। রবিবার সকাল 11:30টার দিকে 7 বছরের ছেলে রবিনকে নিয়ে কুষ্টিয়ার কাস্টমস মোড়ে দাঁড়িয়েছিলেন আসমা খাতুন। সাথে ছিলেন তার প্রাক্তন স্বামী শাকিল। স্থানীয়রা জানায় এ সময় 3 জনকেই পিস্তল দিয়ে একাধিক রাউন্ড গুলি করেন এএসআই সৌমেন রায়। গুলিবিদ্ধ 3 জনকেই হাসপাতালে নেওয়া হলে আসমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে গুলিবিদ্ধ শাকিল ও শিশু রবিনের দেহে অস্ত্রোপচার করা হয়, তবে বাঁচানো যায়নি তাদেরকেও। প্রথমে আমরা দেখলাম যে একটা বাচ্চাকে গুলি করে, প্রথম গুলিটা বাচ্চার লাগে না, তারপরে আরো পরপর 3টা গুলি করে, একদম শিশু বাচ্চা 4 বছর বয়স। তারপরে বাচ্চাটা গুলি করার পর বাচ্চা যখন শুয়ে পড়ে, তখন জনগণ ধরার জন্য চেষ্টা করে আগায় আসে, তখন জনগণের উপরে এরা ফায়ার করে। পিসকে ওই গলির ভিতর থেকে দৌড়ে চলে আসতেছে, আর একটা লোক মানে 40 বছরের ঊর্ধ্বে ওই লোক আইসা ওই পিসকের মাথায় আছে ঠেকা দিয়ে, পিস্তল ঠেকা দিয়ে 3-4 রাউন্ড গুলি ছুড়ল। আমরা দৌড়ে আসতেছি পিসকে বাঁচানোর জন্য, আমাদের চোখের সামনে আমাদেরও গুলি ছুড়ল। ছিলাম বাচ্চাটা ওখানে পড়ে রয়েছে, কেউ চলছে না, বাচ্চাটা এখানে ডাইরেক্ট 3টাই গুলি করছে, 4টি গুলি করছে। স্থানীয়রা জানায় গুলিবর্ষণের পর এএসআই সৌমেনকে ঘিরে ফেলেন এলাকার লোকজন। তাদের দিকে গুলি চালিয়ে পাশের একটি 4তলা ভবনে আশ্রয় নেন সৌমেন। রক্ত পড়েছিল, আমরা জানতে পারছি না, শুধু খালি গুলি করছে, আমরা এখানে আগাচ্ছে আর গুলি করছে। এলাকাবাসী জড়ো হয়ে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে এনে স্থানীয় জনতাকে সরিয়ে সৌমেনকে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, লোকমুখে ছড়িয়ে পড়েছে, জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে 100% ন্যায় বিচারের জন্য যা যা করণীয় আমরা কথা দিচ্ছি সেটি করব। পুলিশ বাহিনীর সদস্য, কিন্তু ঘটনাটা একান্তই তার ব্যক্তিগত পারিবারিক এবং দাম্পত্য সমস্যা থেকে এই ঘটনাটার উদ্ভব। তবে আমাদের পুলিশ কর্তৃপক্ষের এই ক্ষেত্রে কোনো প্রকার গড়িমসি বা কোনো আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো কার্পণ্য থাকবে না। পুলিশ বলছে 1 বছর আগে শাকিলকে তালাক দিয়ে সৌমেনকে বিয়ে করেন আসমা খাতুন। শিশু রবিন তাদের সাথেই থাকতেন। সৌমেন খুলনার ফুলতলা থানার এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশালের বাকেরগঞ্জে 4 শিশুকে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের ঘটনায় বাকেরগঞ্জের ওসি আবুল কালাম আজাদ সহ 8 পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল ইসলাম মোল্লার বেঞ্চ রুল নিষ্পত্তি করে এই রায় দেন। রায়ে আদালত ওই সময় শিশুদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সব অবৈধ ঘোষণা করে। একই সঙ্গে ওই সময় যে সমাজসেবা কর্মকর্তা ছিলেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও গ্রহণ করেনি হাইকোর্ট, বরং তার ফৌজদারি ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের 7 অক্টোবর বরিশালের বাকেরগঞ্জে 4 শিশুকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ও পরে সংশোধনাগারে পাঠানো হয়। বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিস্টার মোহাম্মদ এনায়েতুল্লাহ, উনি
শিশু আইনে ওনার ক্ষমতা না থাকা সত্ত্বেও উনি শিশুদের বিষয়টি গ্রহণ করা, শিশুদেরকে সেফ হোমে পাঠানোর যে আদেশ দিয়েছেন সেটি অবৈধ, এবং এরূপ অবৈধ কাজ করা এর জন্য সে যে আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়েছে সেটি কোর্ট অ্যাকসেপ্ট করেনি। টিকটক ভিডিও তৈরির ফাঁদে ফেলে ভারতে পাচার করা 1000 নারীকে দেশে ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে আইজিপি জানান, পাচার নারীদের দেশে ফিরিয়ে আনা সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব। এছাড়াও ভারতের গ্রেপ্তার আসামিদের আনার প্রক্রিয়া শুরু হয়েছে, দুদেশেই তাদের বিচার হবে। সম্প্রতি ভারতে এক বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে পুলিশ জানতে পারে টিকটকের আড়ালে নারী পাচারের ঘটনা। সামনে আসে মগবাজারের টিকটক হৃদয়বাবু, যে টিকটক ভিডিও বানানোর ফাঁদে ফেলে নারীদের নিয়ে পুল পার্টি করত বিভিন্ন রিসোর্টে, এরপর নিয়ে যেত ভারতে। টিকটক হৃদয় চক্রের বিরুদ্ধে 1000-এরও বেশি নারী পাচারের তথ্য পেয়েছে পুলিশ। আইজিপি জানান, আইনি প্রক্রিয়ায় পাচার হওয়া নারীদের ফিরিয়ে আনা হবে। ডেফিনেটলি একটা কষ্টের, আফসোসের বিষয়, লজ্জার বিষয় যে ইতিমধ্যে প্রায় 1000 নারী পাচার করেছে। এখন দায়িত্ব হবে এই সমস্ত যারা পাচারকৃত যে নারী আছেন তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা। এটা একটা, যারা স্টেক হোল্ডার আছেন আমাদের, তাদের সবাই মিলে দায়িত্ব হবে এটা, এবং এ থেকে সবাই লেসন নেবে। ভাইরাল ভিডিও সূত্র ধরে ভারতে এ পর্যন্ত 9 বাংলাদেশি সহ 10 জন গ্রেপ্তার হয়েছে। ওই ঘটনায় হাতিরঝিল থানায় মামলায় আসামি করা হয়েছে নির্যাতনকারী 5 জনকে, যাদের ফিরিয়ে আনতে পুলিশের এনসিবি শাখা দিল্লির এনসিবি শাখার সঙ্গে যোগাযোগ করছে। আইজিপি জানান, আসামিদের বিচার হবে দুদেশেই। আমাদের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে এখানে মামলা হয়েছে, সেখানে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। ভারতে তাদের আইনি প্রক্রিয়া অব্যাহত আছে, আর আমাদের ভারতের সঙ্গে আমরা আমাদের এনসিবির মাধ্যমে যোগাযোগ করেছি। উভয় দেশেই আইনি প্রক্রিয়া অব্যাহত আছে এবং একটা পর্যায়ে গিয়ে এটা আইনিভাবে সরা হবে। নতুন করে টিকটক গ্রুপের খপ্পরে পড়ে যাতে কেউ পাচার না হয় সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে সারা দেশে তালিকা করছে র্যাব। গোয়েন্দা তথ্যের সঙ্গে সাইবার নজরদারি মিলিয়ে মূল হোতাদের নামসহ তৈরি হচ্ছে তালিকা। সাইবার অপরাধ বিশেষজ্ঞ বলছেন, ফেসবুক, লাইকি বা টিকটকের গোপন গ্রুপগুলোকে নজরদারিতে আনতে হবে। টিকটক হৃদয়ের ভারতে নারী পাচার বা র্যাবের অভিযানে গ্রেফতার ডেয়ারিং কোম্পানি, এদের সবাই কিশোর গ্যাংয়ের সদস্য, সরাসরি জড়িত মাদক, চাঁদাবাজি ও মারামারিতে। গত বছর সাভারে কিশোর গ্যাংয়ের হাতে নিহত হয় স্কুল ছাত্রী নীলা রায়। তদন্তে বেরিয়ে আসে এই গ্যাংটির নেপথ্যে স্থানীয় যুবলীগ নেতা। বরগুনার বহুল আলোচিত নয়ন বন্ড নামের গ্রুপটির মূলেও এলাকার দখলদারিত্ব। তারা মূলত ফেসবুক ভিত্তিক গ্রুপ। এই ধরনের অপরাধে ঢাকার উত্তরা এবং টঙ্গীতে কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যকে আটক করেছে র্যাব 1। এছাড়া লালবাগ, তেজগাঁও এলাকায় কিশোর গ্যাংয়ের 18 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব 2। কিশোর গ্যাংয়ের নাম দিলেও এরা মূলত উঠতি বয়সী তরুণ। এরা টিকটক, লাইকি বা অন্যান্য যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি বর্তমানে রয়েছে এবং জনপ্রিয় মাধ্যম, এগুলিতে এরা অংশগ্রহণ করে এবং এদের আলাদা গ্রুপ রয়েছে। আটক তরুণদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কিশোর গ্যাংগুলো বড়দের গড়া সন্ত্রাসী বাহিনী, যারা ফেসবুকে সংগঠিত, নেপথ্যে বা পরিচালনায় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক নেতা। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তাদের দিয়ে মাদক কেনাবেচা করাচ্ছে। সো এক শ্রেণীর যারা পৃষ্ঠপোষক, তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমরা দেখেছি এই কিশোর গ্যাং বা এই কিশোরদের তারা ব্যবহার করছে। শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। টিকটক অ্যাপ্লিকেশন হচ্ছে সর্বশেষ একটি স্থান, যে স্থানে আসলে এটা আউটকাম হচ্ছে, কিন্তু পেছনের দিক থেকে কিন্তু ইঞ্জিন হিসেবে কাজ করছে যেসব অপকর্মগুলো, সেই অপকর্মগুলো মূল উপাদান আসছে ডার্কনেট ডিপের থেকে। বাসায় ইন্টারনেট চালু থাকাকালে সন্তানদের সেলফোন বা কম্পিউটারে নজর রাখার পাশাপাশি প্রাইভেসি সেটিং কার্যকর করার পরামর্শ এই বিশেষজ্ঞের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাইভ স্ট্রিমিং অ্যাপ বিগো ও লাইকির মাধ্যমে অবৈধভাবে শত কোটি টাকা পাচার হচ্ছে এমন অভিযোগে এক বিদেশি নাগরিক সহ 5 জনকে গ্রেপ্তার করে সিআইডি।
গোয়েন্দারা বলছেন শুধু অর্থ পাচারই নয়, এসব অ্যাপ দিয়ে ছড়ানো হচ্ছে অশ্লীল ভিডিও। রাজধানীর মালিবাগের প্রধান কার্যালয়ে আজ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সিআইডি। ইন্টারনেট দুনিয়ায় উঠতি বয়সীদের কাছে তুমুল জনপ্রিয় লাইভ স্ট্রিম অ্যাপ ভিগো ও লাইকি। শুরুর দিকে অ্যাপ দুটো সামাজিক যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করত নেটিজেনরা। তবে ভিগোতে আড্ডা দিতে হলে কিনতে হয় ডিজিটাল কয়েন ডায়মন্ড। এরপর তো উপহার হিসাবে দেয়া হয় যিনি লাইভে সঙ্গ দেন তাকে। তবে সময়ের সাথে পাল্টে গেছে যোগাযোগের ধরনও। তাই বিনোদনের আড়ালে এসব অ্যাপের মাধ্যমে ডিজিটাল কয়েন বিক্রি করে পাচার করা হচ্ছে অর্থ। এমন অভিযোগে এক বিদেশি নাগরিক সহ 5 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এসব অ্যাপের ডিজিটাল মুদ্রা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে রয়েছে বিভিন্ন এজেন্সি, যার দায়িত্বে বিদেশিরা, আর এদের সহযোগিতা করছে দেশীয় এজেন্টরা। দেশি বিদেশি চক্র এটার সাথে জড়িত রয়েছে। এই যে নাজমুলের নামে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, মার্চেন্ট অ্যাকাউন্টের এসে ওই টাকাগুলি জমা হইলে তার কাছ থেকে একটা ক্লিয়ারেন্স নেয় যে টাকা জমা হলো কিনা। যদি সে ক্লিয়ারেন্স দেয় তখন ওই দিক দিয়ে তার অ্যাকাউন্টে ওই ভার্চুয়াল যে ডায়মন্ড অ্যাড হয়ে যায়। এসব এজেন্সির পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে ডায়মন্ড কেনেন দেশি ব্যবহারকারীরা। এভাবে প্রতি মাসে কোটি কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে। পাচার হয়ে যাচ্ছে বা হাতিয়ে নিচ্ছে, এটার জন্য আমরা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। এবং এটা তো এই যে এখন যে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি প্রাথমিক, এটা কিন্তু প্রাথমিক তদন্ত। সেখানে আমরা আইন প্রয়োগ করেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পর্নোগ্রাফি অ্যাক্ট। কিন্তু এরপরে যেহেতু ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট রয়েছে, আমরা তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলাও আমরা করব। ভিগো লাইকির মতো অ্যাপগুলোর আপত্তিকর আইডিগুলো বন্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে চিঠিও দিয়েছে সিআইডির সাইবার বিভাগ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কিত বিভিন্ন মন্ত্রণালয়ে থাকা তথ্য 60 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। 15 আগস্ট জাতীয় শোক দিবস। প্রতি বছর এ শোক দিবসেই জন্মদিন পালন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বিভিন্ন নথিতে 5টি জন্ম তারিখ ব্যবহার করা হয়েছে। তার প্রকৃত জন্ম তারিখ নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফলে খালেদা জিয়ার সব ধরনের সার্টিফিকেট আদালতে দাখিল ও একটি সুনির্দিষ্ট জন্মদিন নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন মামুনুর রশিদ। দুপুরে এ রিটের শুনানিতে খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি 60 দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। করা হয়েছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, এরকম কয়েক সরকারি রাষ্ট্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে যেন, এবং এডুকেশন বোর্ড, শিক্ষা বোর্ড থেকে কল করা হয়েছে। এই যে একাধিক যেগুলো জন্ম তারিখ, একই মানুষের একাধিক জন্ম তারিখ কীভাবে হয়। খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন শুনানিতে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ রিটটি করা হয়েছে। কোনো প্রাইভেট ব্যক্তির বিরুদ্ধে রিট চলে না। আর দুই হলো যে তারা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের মহামান্য পবিত্র সুপ্রিম কোর্টে ব্যবহার করছে। মাননীয় বিচারপতি তাদের বিবেক বিবেচনা ওনারা জানেন, ওনারাও আইন জানেন, ওনারা এটা নির্ধারণ করেছেন। তাই আমরা এটা রুল পেয়েছি এবং ডাইরেকশন পেয়েছি। এখন উনি এখানে কোনো পার্টিও না, কিছু না, উনি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এখানে এসে দুটো কথা বলেছে। রিটে বলা হয়েছে খালেদা জিয়া এসএসসি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট, করোনা পরীক্ষার সনদে 4 জন্ম তারিখ উল্লেখ করেছেন। এছাড়া জন্মদিন পালন করেন জাতীয় শোক দিবস 15 আগস্টে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষা সশরীরে না নিয়ে বিকল্প পদ্ধতিতে কিভাবে নেওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকার আহ্বানও জানান মন্ত্রী। করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর এইচএসসি পরীক্ষাও বাতিল হয়েছে। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 60 দিন ক্লাস নিয়ে এসএসসি এবং 84 দিন ক্লাস নিয়ে এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। তবে করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠান খুলতেই পারছে না মন্ত্রণালয়। এ অবস্থায় সশরীরে পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেয়ার বিষয়ে ভাবছে মন্ত্রণালয়। গঠন করা হয়েছে কমিটিও।
আমরা ভেবেছিলাম যে তাদেরকে আমরা ক্লাস খুলে দিতে পারলে এসএসসির জন্য 60 দিন বাস করিয়ে তারপরে পরীক্ষা নিতে পারবো। এখন সেটিও যদি না হয় আমরা তার বিকল্প নিয়েও সব চিন্তা করছি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রী জানান, গত 13 মে খোলার প্রস্তুতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসলে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এই যে ক্ষতিটা, এটি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষতি এবং সারা বিশ্বেই সেই ক্ষতিটি কিন্তু হচ্ছে। এই ক্ষতিও কি করে পুষিয়ে নেওয়া যাবে সেই ব্যাপারেও আমাদের পরিকল্পনা রয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, যেভাবেই মূল্যায়ন হোক তা যেন শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হয়। এখন এই অ্যাসেসমেন্টের জায়গাটা আমাদেরকে সৃজনশীল ওয়েতে আমাদেরকে যেতে হবে। আমরা বিভিন্ন মেথড আছে, আমাদের অ্যাসাইনমেন্ট পদ্ধতি আছে, ওপেন বুক টেস্ট আছে আমাদের, আমরা চাইলে প্রজেক্ট পদ্ধতি করতে পারি, আমরা অনেকভাবে কিন্তু সেই অ্যাসেসমেন্টগুলো করা যায়। শিক্ষার্থীরা যেন সবসময় পড়াশোনার সঙ্গে থাকেন সেদিকে অভিভাবকদের নজর রাখার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের উপহার সিনোফার্মের আরও 6 লাখ ডোজ করোনা টিকা পেল বাংলাদেশ। সিরিঞ্জ, ভেন্টিলেটর, মাস্ক সহ আরও বেশ কিছু চিকিৎসা উপকরণ পাঠিয়েছে চীন। বিকালে ঢাকায় এসব উপকরণ গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এই টিকার প্রয়োগ কবে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। চীনের টিকা নিয়ে রোববার বিকেল 5:30টার দিকে বিমান বাহিনীর দুটো উড়োজাহাজ নামে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে সিনোফার্মের 6 লাখ টিকার সঙ্গে এসেছে করোনা চিকিৎসার নানা সরঞ্জামও। এর আগে 5 লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। নতুন 6 লাখ সহ সিনোফার্মের এই 11 লাখ ডোজ টিকা পাবেন 5.5 লাখ মানুষ। টিকার অগ্রাধিকার তালিকায় আছেন মেডিকেল, নার্সিং ও ম্যাথসের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা শিক্ষার্থীরাও পাবেন এই টিকা। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত ব্যক্তিরাও এই টিকা পাবেন। আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা হলে থাকেন তাদেরকে নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। তা বাদেও আমাদের যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন কিন্তু কোনো রকম ভ্যাকসিন পাননি, হ্যাঁ, তাদেরকেও আমরা এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসব। এই টিকার প্রয়োগে সোমবার থেকে শুরু হবে প্রশিক্ষণ। এরপর পাঠানো হবে সারা দেশে। একই সঙ্গে ফাইজারের টিকাও দেয়া হবে। তবে টিকার প্রয়োগ কবে তা এখনও ঠিক হয়নি। আগে অ্যাস্ট্রাজেনেকার একটা ভ্যাকসিন ছিল, এরপরে আমাদের এই ফাইজারের ভ্যাকসিনটা একটু নতুন ধরনের, আবার এইটাও আর একটা নতুন ধরনের ভ্যাকসিন। এই বিষয়ে আমাদের একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের প্রশিক্ষণের প্রস্তুতি শেষ। আশা করি আমরা আগামীকালকে থেকে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে দিতে পারবো এবং খুব যথাশীঘ্র সম্ভব আমরা এই ভ্যাকসিনটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। সিনোফার্মের টিকা 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় রাখা যায়। বিতরণের আগে এগুলো রাখা হবে তেজগাঁও ইপিআই স্টোরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে আজ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা জানান। তিনি আরও জানান, দুদেশের করোনা সংক্রমণের হার কমতির দিকে। তাই পরিস্থিতি বিবেচনায় আগামী মাস থেকে দুদেশের মধ্যে বিশেষ বিমান চলাচল শুরুর সম্ভাবনা রয়েছে। এর আগে করোনা মহামারীর কারণে 7 মাস বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়। পরে দুদেশে আবারও করোনা সংক্রমণের হার বাড়লে তা বন্ধ হয়ে যায়। পররাষ্ট্র সচিব আরও বলেন, আমদানি রপ্তানি সহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। দেশের উত্তর ও দক্ষিণের কিছু জেলায় করোনা সংক্রমণের হার 50% বেশি, যদিও সারা দেশে এ হার 13%। শুধু রাজশাহী মেডিকেলে জুনের 13 দিনে করোনায় মারা গেছেন 124 জন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশে সবচেয়ে বেশি করোনা রোগী রাজশাহী, চুয়াডাঙ্গা, নড়াইল ও সাতক্ষীরায়। চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি, 66.07%। এরপরের জেলা সাতক্ষীরায় শনাক্তের হার 64। খুলনা, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে নতুন রোগী শনাক্তের হার। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। জনবল সংকটের কারণে আমাদের এই মুহূর্তে বেড সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না আর কি। আমাদের অক্সিজেন যথেষ্ট আছে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে,
এবং আমাদের হাই ফ্লো ক্যানেলে প্রায় 35টির মতো আছে, কিন্তু আইসিইউ বেডেরও সংকট চলছে। আইসিইউ বেড আমাদের 8টি বেড আছে, 8টি বেডেই সবসময় রুগী ভর্তি থাকছে, যার কারণে আমাদের অনেক রুগীকেই আইসিইউর অভাবে অনেক রুগী মারা যাচ্ছে আর কি। সংক্রমণটা অনেক বেড়ে গেছে। গত 1 থেকে 7 তারিখ পর্যন্ত যে ফার্স্ট সপ্তাহে যে সংক্রমণটা ছিল, এই সপ্তাহে তার ডাবল হয়ে গেছে। এই পর্যায় থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরির জন্য যা কিছু আছে সেগুলি আরও বেশি জোরদারভাবে প্রচার করা। রাজশাহীতে করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। জুনের প্রথম 13 দিনেই মারা গেছেন 124 জন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। এটা আপনার আমার সকলের জীবন বাঁচা মরার একটা প্রশ্ন। আপনারা সকলেই ঘরের ভিতরে থাকুন এবং একেবারে ইমার্জেন্সি না হলে কেউ ঘরের বাইরে যাবেন না এবং সরকারকে সহযোগিতা করুন এবং নিজেকেও সহযোগিতা করুন। সীমান্ত জেলাগুলো ছাড়াও নাটোর, খুলনা, চুয়াডাঙ্গায় রোগী শনাক্তের হার বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুও। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার বিস্তার প্রতিরোধে নানা জেলায় আরোপ হয়েছে কঠোর বিধিনিষেধ। তারপরেও সীমান্তবর্তী জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে সংক্রমণ। মানুষের চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ বারবারই ব্যর্থ হচ্ছে নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ার প্রবণতায়। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 6 এবং নওগাঁর 3 জন। জেলায় নতুন রোগী শনাক্তের হার 53.67%। করোনা ইউনিটে 271 শয্যার বিপরীতে রোগী ভর্তি 294 জন। আমাদের আরও একটা ওয়ার্ড আমরা বলেছি গতকালকে 15 নম্বর ওয়ার্ডে অক্সিজেন লাইন লাগানো হচ্ছে। এটা বোধহয় আজকে না হলেও কালকে হয়তো অফিস টাইমের মধ্যে শেষ হয়ে গেলে আমরা ওটাও চালু করব। সো আমাদের সবসময় কাজ হচ্ছে অক্সিজেন বেড বাড়ানো হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। নতুন শনাক্ত 156 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল 5টার পর ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। লকডাউন সরকার আমাদের ভালোর জন্য করছে, আর একটু কঠিনভাবে দেখলে জিনিসটা ভালো হয়। 2 ফিট দূরত্ব বজায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে মনে করেন না করোনা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। লকডাউন চলছে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, নড়াইল ও চুয়াডাঙ্গার উচ্চ সংক্রমণের বেশ কয়েকটি এলাকায়। তবে কোনো বিধিনিষেধই নিয়ন্ত্রণ করতে পারছে না সাধারণ মানুষের চলাচল। যশোর ও সাতক্ষীরায় করোনা রোগী চাপে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও চিকিৎসক সংকট। কি করে খাবো আমরা? আমাদের তো খেতে হবে, এখন আমরা বসে থেকে কি করব? আইসিইউ সহ রেড জোন সহ আমাদের আরও প্রায় 10 জন ডাক্তার যদি আমরা পেতে পারি এটা ভালো হবে। তবে এটা একটা প্রাইভেট ফাউন্ডেশনের সাথে এটা আমাদের কথা চলছে এবং আশা করি আমরা এটার MOU সিগনেচার হবে অতি অল্প সময়ের মধ্যে। আমরা ডিজি থেকে পজিটিভ সিগন্যাল করে এটা করে ফেলবো ইনশাল্লাহ। নাটোর পৌরসভা সিংড়ায় চলছে 5ম দিনের লকডাউন। তবে জেলায় শনাক্তের হার 30% বেশি হলেও স্বাস্থ্যবিধি নিয়ে এখন উদাসীন মানুষ। লকডাউন দিছে, কোনো কিস্তি বন্ধ করছে না, কিছু করতেছে না, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, আমরা হাইটে আসার কাজে ফাঁক দিয়ে গাড়ি চালাচ্ছি, ওই রাস্তাও বন্ধ, তাহলে আমরা কি করে খাবো? সরকার আমাদের ভালো করছে না খারাপ করছে? বাগেরহাটে একদিনের ব্যবধানে শনাক্তের হার 20% বেড়ে দাঁড়িয়েছে 50%। জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলা মোংলা ছাড়াও সংক্রমণ বাড়ছে মোরেলগঞ্জ ও শরণখোলাতেও। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে গত 24 ঘন্টায় বেড়েছে করোনা রোগী শনাক্ত ও মৃত্যু। 24 ঘন্টায় আরও 47 জনের মৃত্যু হয়েছে, যা গত এক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। আর একদিনে নতুন রোগী শনাক্ত 2436 জন। এপ্রিলে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী হলেও কমতে থাকে মে মাসে। তবে জুনে এসে আবারও বাড়ছে মৃত্যু। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 47 জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে একদিনে এর বেশি মৃত্যু হয় 9 মে, 56 জনের। সবশেষ 47 জনের মৃত্যুতে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো 13,118 জনে। 512টি ল্যাবে 24 ঘন্টায় 18,749 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,436 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.99%। জেলাভিত্তিক বিবেচনায় ঢাকায় শনাক্ত 528, রাজশাহীতে 368, যশোরে 145, খুলনায় 118 জন। ঢাকার বাইরের জেলাগুলোতে পরিস্থিতি মোকাবেলায় যথাযথ প্রস্তুতির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উপজেলা এবং ডিস্ট্রিক্ট হাসপাতালে সব জায়গায় হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই নেই, আইসিইউ নেই। যদিও এখন পর্যন্ত আমরা দেখছি ঢাকা এবং সারা দেশের অর্ধেক বেড খালি আছে। এটা আগামী এক মাসের মধ্যে অনেক মানুষ সেবার প্রয়োজন হবে। সেই জায়গাতে আমাদের প্রস্তুতি অত্যন্ত জরুরি। এখানে আমাদের কোনোভাবেই
এটাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,242 জন। এ নিয়ে মোট সুস্থ 7,66,266 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট। সাকিবের নিষেধাজ্ঞা কমানোর জন্য বিসিবি সভাপতি বরাবর আবেদন করেছে মোহামেডান। এই ইস্যুতে কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে ক্লাবটি। অন্যদিকে সাকিব কাণ্ডে ঘরোয়া লিগের অনিয়ম নিয়ে তদন্ত কমিটির সদস্য নাইমুর রহমান দুর্জয় বলেছেন, ভবিষ্যতে আরও বেশি প্রযুক্তির ব্যবহার হলে সংকট কাটানো সম্ভব। হারানো গৌরব ফিরিয়ে আনার মিশনে মোহামেডানের বড় ভরসা ছিলেন সাকিব। পিএসএল খেলতে না গিয়ে যুক্ত হয়েছিলেন সাদা কালো ডেরায়, কিন্তু মাঠের পারফরম্যান্সে মন ভরাতে পারলেন কই। বল হাতে তবু 7 ম্যাচে নিয়েছেন 8 উইকেট, কিন্তু ব্যাটিংয়ে 16 আনা ব্যর্থ। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জয় পাওয়া ম্যাচে মেজাজ হারিয়ে জুটেছে নিষেধাজ্ঞা। একই সঙ্গে করোনায় ক্রিকেট নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়তি পাওয়া। সেই কমিটির সদস্য বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের আশাবাদ, তদন্তে উঠে আসা বিষয়গুলো ক্রিকেটের উপকারে আসবে। সেটব্যাকগুলি যদি থাকে, দুর্বলতা যদি থাকে, সেখানে ইমপ্রুভ করার সুযোগ আছে। আম্পায়ারিংও একটা জায়গা যেটা ইমপ্রুভ করলে ক্রিকেট ইমপ্রুভ করবে। এখন হয়তো ইনভেস্টিগেশনে সেই রিপোর্টগুলি বের হয়ে আসবে, আমরা সেই রিপোর্টগুলিও চেক করব। সমস্যা দূর করতে আরও বেশি প্রযুক্তির ব্যবহারের কথা বলছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক। দেখা গেছে এখন যেটা ধরেন ডিআরএস আছে, টেকনোলজির কারণে অনেকটা স্বচ্ছতার ভিতরে এসেছে। তো আমার মনে হয় যে এখন সময় এসেছে আমাদের ডোমেস্টিকেও সেই টেকনোলজিগুলি যদি আমরা ইমপ্লিমেন্ট করি, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলি অনেকটা সমাধানের পথ পাবে। এদিকে সাকিবের 3 ম্যাচ নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি সভাপতি বরাবর আবেদন করেছে মোহামেডান। যদিও 5 লাখ টাকা জরিমানার বিষয়টি নিয়ে তাদের কোনো কথা নেই। শাস্তি দেওয়ার পর মানববন্ধনও করেছে মোহামেডান ক্লাব সংশ্লিষ্টরা। সেই ঘটনার পরদিন এবার সাকিবের সাজা কমানোর আবেদন তাদের। বোর্ড প্রেসিডেন্ট বরাবর মোহামেডান ক্লাব কিছুক্ষণ আগে একটা আবেদন করেছে তাদের শাস্তির মুখ্য ব্যাপার, যেহেতু এটা বোর্ড সভাপতি বরাবর করেছে, সেটা সিসিডিএম এর কোনো এটা এখতিয়ার নাই। সাকিবের স্টাম্প কাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে নানা অনিয়মের কথা। প্রশ্ন উঠেছে আম্পায়ারিং এর মান নিয়ে। 15 জুনের বোর্ড সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রাইম ব্যাংককে 30 রানে হারিয়েছে আবাহনী। আসরে সর্বোচ্চ 92 রানের ইনিংসে আলো কেড়েছেন মুনিম শাহরিয়ার, তবে হেরেও রান রেটে এগিয়ে শীর্ষে আছে বিজয় তামিমের প্রাইম ব্যাংক। অন্যদিকে সাকিবকে ছাড়াই জিতেছে মোহামেডান, আর জয় দিয়ে টেবিলের 3-এ উঠে এসেছে প্রাইম দোলেশ্বর। শেষ 2 বল কাজে লাগাতে পারলে হয়তো ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেতেন। আক্ষেপ নিয়ে ইনজুরির শঙ্কা নিয়ে ফিরতে হয়েছে ড্রেসিং রুমে। তবে প্রিমিয়ার লিগের এবারের আসরে সর্বোচ্চ 92 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আনকরা মুনিম শাহরিয়ার। এবারের লিগে ব্যাটিংয়ে অধারাবাহিক আবাহনী। শেষ ম্যাচে মোহামেডানের বিপক্ষেও তার প্রমাণ পাওয়া গেছে। শীর্ষস্থান দখলের লড়াইয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে 2 ওপেনার মুনিম ও নাইম ভালো শুরু এনে দেন। 27 বলে 29 করে নাইম ফিরলেও তাণ্ডব চালিয়েছেন মুনিম। শান্ত 30 ও মুশফিক 13 করে সঙ্গ দিয়েছেন। মুনিম ইনিংসের শেষ বল পর্যন্ত রানের চাকা সচল রাখেন। তাতে 3 উইকেটে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় 183 রান। টার্গেটে নেমে তামিমের ব্যাটে রান 135-এর আশেপাশে স্ট্রাইক রেট রেখে 50 তুলেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। অন্যদিকে ব্যর্থ হয়েছেন রনি ও বিজয়। তামিম 55 করে ফেরার পর আবাহনী বোলারদের সামলাতে পারেননি মিঠুন, অমিত, নাহিদরা। তাতে 143 রানে শেষ হয় প্রাইম ব্যাংকের ইনিংস। জিতলেও টেবিলের শীর্ষে উঠতে পারেনি আবাহনী। রান রেটে সবার উপরে বিজয় তামিমরা। বিকেএসপিতে সাকিবকে ছাড়া জয় পেতে সমস্যা হয়নি মোহামেডানের। ইরফান শুক্কুরের 68 রানে 159-এর পুঁজি পায় সাদা কালোরা। জবাবে ওল্ড ইউএইচএস করে 115 রান। এছাড়া খেলাঘরকে 5 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। বৃষ্টি আইনে ব্রাদার্সের কাছে 1 রানে হেরেছে শাইনপুকুর। লেজেন্ডস অব রূপগঞ্জকে 7 রানে হারিয়েছে শেখ জামাল। পার্টেক্সকে হারিয়ে টেবিলে 3-এ উঠেছে দোলেশ্বর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ক্রোয়েশিয়াকে 1-0 গোলে হারিয়ে ইউরো মিশন শুরু করেছে ফেভারিট ইংল্যান্ড। জয়সূচক গোলটি করেন রাহিম স্টার্লিং। ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল ইংল্যান্ড। প্রথমার্ধে সুযোগ তৈরি করেও সাফল্য পায়নি সাউথগেটের দল। ক্রোয়েশিয়াও বেশ কয়েকবার ইংলিশ রক্ষণে ভীতির সঞ্চার করে। বিরতি থেকে ফিরে খুব বেশি অপেক্ষা করতে হয়নি থ্রি লায়ন্সকে। ফিলিপসের অ্যাসিস্টে ডেডলক ভাঙেন রাহিম স্টার্লিং। জাতীয় দলের সবশেষ 17 ম্যাচে ম্যান সিটি ফরওয়ার্ডের এটি 13 নম্বর গোল। পরবর্তীতে আর স্কোর লাইনে পরিবর্তন আসেনি। একই ভেন্যুতে 18 জুন ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। করোনার প্রকোপ চরমে লাতিন আমেরিকায়। এর মধ্যেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। কলম্বিয়া আর্জেন্টিনা থেকে সরিয়ে শেষ পর্যন্ত ব্রাজিলে হচ্ছে এই জমজমাট আসর। উদ্বোধনী দিনে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় রাত 3টায় শুরু হবে ম্যাচ। দক্ষিণ আমেরিকার জনজীবনে আনন্দের বড় অংশ জুড়ে ফুটবল, আর তাই তো এমন মহামারীর মাঝেও হচ্ছে কোপা আমেরিকার আয়োজন। ফুটবলের বড় আয়োজনে ব্রাজিলের আগ্রহের কমতি নেই। 2014 সালে দারিদ্রতা উপেক্ষা করে বিশ্বকাপের আয়োজন করেছিল, যা নিয়ে হয় তীব্র সমালোচনা। আর এবার করোনার ভয়াল থাবার মধ্যে শুরু হচ্ছে কোপা আমেরিকা। অথচ গেল দুদিনেও ব্রাজিলে করোনায় মারা গেছে 2000-এর বেশি মানুষ। যে ভেনেজুয়েলার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে ব্রাজিল, সেই দলের 12 জন করোনা আক্রান্ত হয়েছে শেষ সময়ে। আক্রান্তদের 7 জনই খেলোয়াড়, যদিও এরই মধ্যে বদলি হিসেবে 14 ফুটবলার পাঠিয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা দলের জন্য এই অবস্থা দুঃখজনক। আমরাও ঝুঁকিতে পড়ে গেলাম। যেহেতু খেলার সিদ্ধান্ত নিয়েছি, নিজেদের সেরাটাই দিতে হবে। ব্রাজিলের প্রতিনিধিত্ব করা গৌরবের। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। টানা 7 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোপা আমেরিকা শুরু করবে ব্রাজিল। তিতের দলের অ্যাটাকে লিড দিবে নেইমার ও ফিরমিনো। তাদের ঠিক পেছনে থাকবে রিচার্লিসন ও জেসুস। ব্রাজিল ডিফেন্সের চোট সমস্যা আছে। থিয়াগো সিলভা ও দানি আলভেসকে পাওয়া যাবে না। সেন্ট্রাল ডিফেন্স সামলাবে মার্কুইনোস ও মিলিতাও। করোনার হানা আছে, তবে চোট সমস্যা নেই ভেনেজুয়েলা স্কোয়াডে। ব্রাজিলের বিপক্ষে রেকর্ড ভালো না তাদের। মুখোমুখি 27 বারের লড়াই মাত্র 2 বার জিতেছে, হেরেছে 22টিতেই। এবারও ভেনেজুয়েলার জন্য কঠিন হবে ব্রাজিলকে রুখে দেয়া। 1975 সালের পর ঘরের মাঠে কোপা আমেরিকার ম্যাচ হারেনি সেলেসাওরা। এদিকে সোমবার ভোর 6টায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার চ্যালেঞ্জ নিবে ইকুয়েডর। বিশ্বকাপ বাছায় কলম্বিয়ার বিপক্ষে 6-1 গোলের জয় আত্মবিশ্বাস যোগাবে ইকুয়েডরকে, যদিও দু দলের সার্বিক পরিসংখ্যানে এগিয়ে কলম্বিয়া। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্ধু এরিকসনের জন্য উদ্বিগ্ন জামাল ভুঁইয়া। বাংলাদেশের হয়ে খেললেও তার শৈশব কেটেছে ডেনমার্কে। ম্যাচ খেলেছেন এরিকসনের সাথে। জামালের আরেক সতীর্থ ফিনল্যান্ডের তারিক কাজী ড্যানিশ তারকার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে নিজেদের দায়িত্ব ভোলেননি। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ। কি একটা রাত পার করেছে বিশ্ব ফুটবল। একটা ঘন্টা কেটেছে আতঙ্কের মধ্যে। এরিকসেন যখন মাঠে নিথর হয়ে পড়েছিলেন, সতীর্থরা কাঁদছে, সবাই প্রার্থনায় মগ্ন। মাঠ গ্যালারি ছাড়িয়ে পুরো বিশ্বে একই প্রার্থনা, সেরে ওঠো এরিকসেন। সোশ্যাল মিডিয়াতে যে যার মতো লিখেছেন, সবার একটাই চাওয়া, সুস্থ হয়ে ফিরুক এরিকসেন। সেই তালিকায় বাংলার ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও। তিনি তো এরিকসেনের দেশের মানুষ। ডেনমার্কের সাথে লড়াইটা ছিল ফিনল্যান্ডের। তারেক কাজী আবার সেই দেশের ছেলে। শুধু জামাল তারিক নন, পুরো দলই এরিকসেনের খবরে ছিলেন বিমর্ষ, চিন্তিত। ওর সাথে এগেন্স্ট খেলছি যখন আমরা 15 আর 16 বয়স ছিল। অনেক খারাপ লাগছে, not only for him but also for the players যেটা ওর সাথে খেলে, আর for his family as well. Very sad and all my thoughts. বলার ভাষা নেই। এরিকসন ও তার পরিবারের জন্য শুভকামনা। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এরিকসন। ইউরো কাপ নিয়ে যেন ফুটবল উৎসব। এর মাঝে বিশ্বকাপ বাছাইয়ের খেলাও যে আছে। বাংলাদেশ সেই মিশন শেষ করবে মঙ্গলবার ওমান ম্যাচ দিয়ে। সেই পরীক্ষার আগে দলের অবস্থা যে নাজুক, তারপরও বরাবরের মতো ভালো করার প্রত্যাশা লাল সবুজদের। প্রিপারেশন ভালো হইতেছে। সবাই is preparing for the last match. They are a very compact team. They have a good team who can play good football and they can keep. ওমান বেশ ভালো দল, ওদের নিয়ে হোমওয়ার্ক করছি।
দলগত ফুটবল খেলে ওরা। দলের সবাই প্রত্যাশা মতো খেলতে পারলে ভালো একটা রেজাল্ট নিয়ে ম্যাচ শেষ করতে পারবো আমরা। প্রথম লেগে ওমানের কাছে 4-1 গোলে হেরেছিল বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। রাজধানীতে এবার কোরবানির পশুর অস্থায়ী হাট বসবে 20টি, এর মধ্যে উত্তরে 7টি ও দক্ষিণে 13টি। রোববার এক ভার্চুয়াল সভায় এ তথ্য জানান ঢাকার 2 মেয়র। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী নির্দেশ দেন ভারত থেকে যাতে গরু ঢুকতে না পারে এজন্য সীমান্তে কঠোর নজরদারি থাকতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে কোরবানির ঈদ হতে পারে 21 জুলাই। এরই মধ্যে হাটের ইজারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিটি কর্পোরেশন। এবারও হাট বসবে করোনা ঝুঁকির মধ্যে, তাই করণীয় ঠিক করতে সভা ডাকেন স্থানীয় সরকার মন্ত্রী। এতে যোগ দেন ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সব সিটি মেয়ররা। এ সময় ঢাকা উত্তরের মেয়র জানান করোনা সতর্কতায় এবার হাটের সংখ্যা কমানো হয়েছে। এছাড়া কোরবানি উপলক্ষে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইমাম ও কসাইদের। আর ঢাকা দক্ষিণের মেয়র জানান পশুর হাটে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। 700 জন ইমাম এবং 1000 জন কসাইকে আমরা ট্রেনিং দিচ্ছি, এটি আমরা নিশ্চিত করেছি। অনলাইন গরুর প্ল্যাটফর্মও নিশ্চিত করেছি। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটি হাটকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। 13টি হাট দেওয়া হচ্ছে, যদিও চাহিদা অনেক বেশি, কিন্তু আমরা সেভাবেই আমাদের পুনর্বিন্যাসটা করেছি এবং এখানে যে স্বাস্থ্যবিধি মেনেই সেখানে কেনাকাটা করতে হবে। আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা পরিচালনা করব, আমরা আলাদা আমাদের নিয়ন্ত্রণ কক্ষ। দেশে এখন ছড়িয়ে পড়ছে করোনার ভারতীয় ধরন, তাই সীমান্ত এলাকায় কঠোর নজরদারির নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রী। বর্ডার এরিয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তো সেই ঝুঁকিপূর্ণ অবস্থাটাকে আরো নাকি কোনো রকম বেগবান না করে, সেজন্য আমাদের বর্ডার এলাকাগুলোতে যাতে কি বৈধ অবৈধ কোনোভাবে গরু লেনদেন করা এবং মানুষের আসা যাওয়া করার ব্যাপারে সতর্কতামূলক একটা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি আজকে সবাই থেকে। সড়ক, মহাসড়ক ও রেল লাইনের ওপর যেন পশুর হাট না বসে, জনপ্রতিনিধিদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে খাদ্যপণ্য কিনতে চাপে পড়ছেন দরিদ্র মানুষ। ভোক্তাদের স্বার্থে কাজ করা সংগঠন ক্যাবের গবেষণা বলছে মোট আয়ের 62% খরচ করতে হচ্ছে শুধু খাবারের পেছনে। ভোক্তাদের স্বার্থে নিত্যপণ্যের দাম নাগালে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির তাগিদ ক্যাবের। গত 1.5 বছর ধরে করোনার কারণে আয় কমেছে বেশিরভাগ মানুষের। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। খরচ বাড়লেও বাড়েনি আয়। এমন পরিস্থিতিতে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জন্য করণীয় নিয়ে ওয়েবিনারের আয়োজন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। আলোচনায় উঠে আসে আয় বৈষম্য, ক্রেতাদের ন্যায্য দামে পণ্য না পাওয়া সহ নানা বিষয়। আয়োজকরা বলেন বর্তমানে মাথাপিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধিও ভালো, তবে একই সঙ্গে বেড়েছে সম্পদের অসম বণ্টন। প্রকট হয়েছে আয় বৈষম্য। করোনা মহামারীতে কাজ হারিয়েছেন অনেকে। প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। 6-7টা পণ্য যেগুলোকে আপনি বলবেন এসেনশিয়াল গুডস, সেগুলোর একটা মার্কেট ইন্টারভেনশন পাওয়ার রাষ্ট্রের থাকতে হবে। যখনই সাপ্লাই কমে যাবে তখন সে যাতে সাপ্লাই দিতে পারে, দিয়ে দামটাকে স্টেবল রাখতে পারে। ভোগ্য পণ্যের পাশাপাশি এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে পানি, বিদ্যুৎ, গণপরিবহনের মতন সেবায়। তারপরও নিশ্চিত করা যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে ভোক্তা বান্ধব বিপণন নীতির পাশাপাশি কার্যকর তদারকির দাবি ক্যাবের। এই অবস্থার উত্তরণের জন্য সরকার নানা ব্যবস্থা নিয়েছেন, প্রণোদনা দিয়েছেন। দেখা যাচ্ছে কর্মসংস্থান, আয়েরও প্রধান উৎস হলো কর্মসংস্থান। সে কর্মসংস্থান কিন্তু বাড়ছে না। ওয়েবিনারে ভোক্তা অধিকার আদায়ে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান ক্যাবের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 শর্তে পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে নিয়োগ পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি সচিব ডক্টর ফেরদৌস জামানের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র রোববার সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ইউজিসির শর্তগুলোর মধ্যে আছে
অনলাইন নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার নেয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে অনুমোদিত পদের বিপরীতে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে। এছাড়া অনলাইনে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার নেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদিত একটি নীতিমালা থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক লীনা তাপসী খানের বিরুদ্ধে গবেষণায় চুরির অভিযোগ এনেছে নাইমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ইফফাত আরা নার্গিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, লীনা তাপসী নজরুল সঙ্গীত রাগের ব্যবহার নামের বইয়ে অন্য ৩-৪টি বইয়ের বেশ কিছু অংশের মিল পাওয়া যায়। এই বইয়ের উপর ভিত্তি করে যদি তার পিএইচডি থিসিস রচিত হয়ে থাকে তাহলে ওই ডিগ্রি বাতিলের দাবি জানান তিনি। ওই বইয়ের জন্য নজরুল পদকও পেয়েছেন তিনি। তবে লীনা তাপসী মুঠোফোনে জানিয়েছেন তার বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন। ডিগ্রির উপর রচিত গ্রন্থ নজরুল সঙ্গীতে রাগের ব্যবহার গ্রন্থটি বাতিলের জন্য কবি নজরুল ইনস্টিটিউট এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হোক। এই গ্রন্থের জন্য প্রাপ্ত নজরুল পদক বাতিল করে নজরুল পদককে কলঙ্কমুক্ত করা হোক। ভিত্তিহীন মিথ্যাচার এবং তার ব্যক্তিগত তার নিজেকে প্রচার করার জন্য সে এই পন্থাটা অবলম্বন করছে। এটা হচ্ছে শিল্পীতে নিজেদের মধ্যে যে একটা থাকে, ঈর্ষান্বিত একটা ঘটনা। সমুদ্রের বরফে আটকা পড়া পোষা কুকুরকে উদ্ধারে ব্যবহার করা হয়েছে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বরফ কাটার জাহাজ। সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়ায় এক গ্রাম থেকে হারিয়ে যাওয়া কুকুর আইকাকে উদ্ধারে রুশ নৌবাহিনী ব্যবহার করেছে আইস ব্রেকার আলেকজান্ডার সান্নিকোভ এবং একটি হোভারক্রাফট। এক সপ্তাহ আগে রাশিয়ার দক্ষিণাঞ্চলের বরফে ঢাকা একটি গ্রাম থেকে হারিয়ে যায় পোষা কুকুর আইকা। পরে তার সন্ধান মেলে সাইবেরিয়ার কাছে বরফে ঢাকা আর্কটিক সমুদ্রে। তবে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আইকাকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব মনে হয়। তবে সেই অসাধ্য সাধন করেছে রুশ নৌবাহিনী। শক্তিশালী পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বরফ কাটার জাহাজ আইস ব্রেকার আলেকজান্ডার দিয়ে উদ্ধার করা হয় কুকুরটিকে। 28 তারিখে আমরা কুকুরটির সন্ধান পাই। কামিনী গ্রাম থেকে সমুদ্রের বরফের ওপর দিয়ে 4 মাইল হেঁটে আসে সে। তবে ঠান্ডা এবং খাবারের অভাবে ফেরত যেতে পারছিল না। সৌভাগ্যবশত আমরা ওই জায়গা দিয়েই গন্তব্যের দিকে যাত্রা করেছিলাম। পরে তাকে উদ্ধার করি আমরা। উদ্ধারের পর হোভারক্রাফটে করে তাকে ফিরিয়ে দেয়া হয় তার মালিকের কাছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।